আমরা ধরি এরকম একটা শীট আছে, যে শীট রেজিস্ট্যান্স, যেখানে হচ্ছে শীট রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি, বা যে কোনো রেজিস্ট্যান্স রো এল ডিভাইড বাই এ। তো এখানে হচ্ছে আমার উইডথ হচ্ছে ডাব্লিউ, লেন্থ হচ্ছে এল, এবং থিকনেস হচ্ছে টি। যদি এরকম হয় তাহলে আমরা এরিয়ার বদলে মানে বসাতে পারি এ ইজ ইকুয়াল টু টি ডাব্লিউ। দাঁড়াও আমি একটু মার্ক করে নিই। এখানে এর বদলে আমরা হচ্ছে থিকনেস এবং উইডথটা বসাতে পারি। দেন আমার এই উইডথ আর এইটা মানে লেন্থ যদি সমান হয়, স্কোয়ার যদি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে শীট রেজিস্ট্যান্স সমান লিখতে পারি আর ইজ ইকুয়াল টু রো বাই টি। এখান থেকে কিন্তু টাইম না, টি হচ্ছে তোমার থিকনেস যেটা আছে সেটা, তার মানে হচ্ছে ওম পার স্কোয়ার মিটার, সেটা সমান আসবে হচ্ছে আমার আর শীট রেজিস্ট্যান্স যেটা আছে। আচ্ছা, আমরা যদি আরেকটু জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা নর্মালি ক্যাপাসিট্যান্স জানি, যে ক্যাপাসিট্যান্স সমান কি, সি ইজ ইকুয়াল টু হলো রিলেটিভ পারমিটিভিটি, অ্যাবসলিউট পারমিটিভিটি ইনটু এরিয়া ডিভাইড বাই হচ্ছে থিকনেস অফ সিলিকন টি। তার মানে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট, এপসাইলন নট হচ্ছে তোমার অ্যাবসলিউট পারমিটিভিটি, আর এপসাইলন আইএনএস যে দেখাচ্ছে হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, এ ডিভাইড বাই ডি। এত ফ্যারাডে হচ্ছে আমার থিকনেস আসতেছে। এখানে একটা ইউনিক ক্যালকুলেশন আছে। দেন আমাদের একটা টেবিল আছে, যে টেবিলটা কি দেখা যাচ্ছে? জি স্যার। টেবিলটা একটু এক্সপ্লেইন করে দেন ম্যাথটাতে যাচ্ছি। এখানে হলো আমাদের গেট টু চ্যানেল যদি হয় 5 মাইক্রোমিটারের জন্য, তাহলে হচ্ছে আমার গেট ক্যাপাসিট্যান্স, ধরো এটা যদি হয় গেট ক্যাপাসিট্যান্স, তখন হবে 5 মাইক্রনের জন্য। দেন ডিফিউশন লেয়ার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে গেট ক্যাপাসিট্যান্স হবে হচ্ছে 0.025। পলিসিলিকন সাবস্ট্রেট হলে আমার সেটা আসবে হচ্ছে 0.1। এই গ্রাফের মানে টেবিলের ভিতর ব্র্যাকেটে যে ডাটাটা দেয়া আছে, এটা হচ্ছে আমার গেট ক্যাপাসিট্যান্স দেয়া আছে, আর এটা হলো তোমার টাইপিক্যাল এরিয়া ক্যাপাসিট্যান্স হচ্ছে 4। তুমি মেটাল 1 যদি হয়, মানে একটা মেটাল যদি থাকে, তাহলে হচ্ছে গেট ক্যাপাসিট্যান্স 0.075। যদি মেটাল 2 সাবস্ট্রেট হয়, দুইটা মেটাল, তাহলে হচ্ছে 0.05। যদি হচ্ছে মেটাল 2 থেকে 1 হয়, তাহলে সেটা হচ্ছে 0.01। এবং 2 থেকে যদি একদম পলিসিলিকন পর্যন্ত নাও, তাহলে সেটা আসবে হচ্ছে 0.075। এই ডাটাগুলো আমাদের হচ্ছে 5 মাইক্রনের জন্য এত, তেমনি হচ্ছে তোমার 2 মাইক্রনের জন্য 0.38, আবার ঠিক একইভাবে 1.2 মাইক্রনের জন্য 0.018। তো এই প্রত্যেকটা এরিয়া অনুযায়ী আমার গেট ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে, কারণ আমাদের এখানে এরিয়াটা একটা মেইন ফ্যাক্টর। আমরা একটু আগেও দেখলাম যে এরিয়া কনসিডার করে করে আমরা হচ্ছে ক্যাপাসিটেন্স কত সেটা বের করতেছি। তো এই ডাটাটা আমরা সরাসরি ইউজ করব আমরা, তোমার হলো ইসে না গিয়ে, যেমন এখন আমি যে ম্যাথটা করব, ম্যাথ দেখাবো, সরি, এইখান থেকে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। খুবই সিম্পল ম্যাথ, জাস্ট হচ্ছে গেটের ডাটাগুলো যদি থাকে তাহলে তোমরা পারবা। যে ধরো আমি বের করতে চাচ্ছি হচ্ছে রিলেটিভ এরিয়া কত। এখন এইখানে রিলেটিভ এরিয়া মানে হচ্ছে আমাদের যে এরিয়াটা দেয়া থাকবে, সেই এরিয়া ডিভাইড বাই হচ্ছে অ্যাবসলিউট এরিয়া কত। তো অ্যাবসলিউট এরিয়া সব সময় হচ্ছে 2 × 2, দ্যাট ইজ 4 λ²। আর রিলেটিভ মানে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে এখানে আমরা বসাবো, তাহলে যা পাবো সেটা হচ্ছে আমার রিলেটিভ এরিয়া। যেমন এখানে দেয়া আছে আমার লেন্থ দেয়া আছে হচ্ছে 20 λ, আর উইডথ দেয়া আছে হচ্ছে তোমার 3 λ। তাহলে আমি এখানে বসালাম 23। আর নিচে অ্যাবসলিউট হচ্ছে 2 × 2, যদি স্কোয়ার হয় তাহলে সেটা কতটুকু হবে, তাহলে এটা বসালে 15 পাওয়া যাবে। আমরা সব সময় নিচে বসাবো হচ্ছে 4 λ², আর উপরে হচ্ছে যেটা দেয়া থাকবে, তাহলে আমরা পাবো হচ্ছে রিলেটিভ এরিয়া। এই রিলেটিভ এরিয়া কিভাবে কনসিডার করতেছি সেটা আমি দেখাচ্ছি। এটাকে বলা হচ্ছে তোমার হলো ল্যামডা বেসড রুলস। এই ল্যামডা বেসড রুলস দিয়ে আমরা বের করি যে রিলেটিভ এরিয়া বা আমার মেটাল 1-এ কি পরিমাণ
তোমার হচ্ছে ক্যাপাসিটেন্স থাকবে, গেটে কি পরিমাণ ক্যাপাসিটেন্স থাকবে, সেগুলো হচ্ছে আমরা বের করি। যেমন আমি যদি নিচে যাই, ধরো একটু আগে আমরা দেখলাম যে এখানে বের হয়েছে 15 রিলেটিভ এরিয়া, তাহলে ক্যাপাসিটেন্স টু সাবস্ট্রেট কত হবে? সেটা হচ্ছে রিলেটিভ এরিয়া ইনটু রিলেটিভ ক্যাপাসিটেন্স ভ্যালু। রিলেটিভ ক্যাপাসিটেন্স ভ্যালুটা আবার হচ্ছে আমার ওই যে টেবিলে যে ক্যাপাসিটেন্সটা দেয়া আছে সেটা ইনটু গেট ক্যাপাসিটেন্স। আমি যদি সি আর লিখি, তাহলে সেটা ওইটা হবে আমার যে ক্যাপাসিটেন্স আছে সাবস্ট্রেটে সেটা ইনটু গেট ক্যাপাসিটেন্স। ঠিক আগের মতোই যদি আমি এটা বের করতে চাই যে ক্যাপাসিটেন্স সমান কত, রিলেটিভ ক্যাপাসিটেন্স ডিভাইড বাই হচ্ছে গেট ক্যাপাসিটেন্স, বা গেট ক্যাপাসিটেন্স সমান হচ্ছে রিলেটিভ ক্যাপাসিটেন্স ডিভাইড বাই হচ্ছে যে ডাটাটা আমার দেয়া থাকবে সেটা। যেমন ওখানে আমার ডাটা দেয়া আছে হচ্ছে, আমরা মেটাল 1 কনসিডার করছি তাই না? মেটাল 1 এর জন্য আমার হচ্ছে 0.0750, আসলে এটা দেয়া আছে কিনা আমরা একটু দেখে আসি। 0.075 মেটাল 1। এই যে দেখো মেটাল 1 টু সাবস্ট্রেট, এটা হচ্ছে 0.075। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মেটাল 1 এর জন্য 0.075 বসাইছি এই ডাটাটা আমাদের টেবিল। তো তোমরা ট্রাই করবা যে এই আমি তিনটা জিনিস দেখাবো, ডিফিউশন, পলিসিলিকন আর হচ্ছে মেটাল 1, এই তিনটার ডাটাটা একটু মনে রাখার জন্য, তাহলে তোমাদের হচ্ছে ম্যাথ গুলো সহজ হয়ে যাবে। অবশ্যই এই ম্যাথই থাকবে পরীক্ষায়, সো তো ঘাবড়ানোরও কিছু নাই। ঠিক একইভাবে আমরা যদি কনসিডার করি পলিসিলিকন, তাহলে আমাদের হচ্ছে পলিসিলিকনের জন্য হচ্ছে 0.01 ইন্টু গেট ক্যাপাসিটেন্স, ডিফিউশনের জন্য হচ্ছে 0.025 গেট ক্যাপাসিটেন্স। সো এই রিলেটিভ এরিয়াটা আমরা বের করতে পারলে জাস্ট হচ্ছে টেবিল থেকে আমরা ডাটাটা বসায় দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে যে ক্যাপাসিটেন্স টু সাবস্ট্রেট কত হবে। এখন এটা হচ্ছে একটা লেয়ারের জন্য, অর্থাৎ আমাদের হয়তো আমি ইউজ করছি এক মেটাল 1 টু সাবস্ট্রেট, একটা মেটাল 1 ইউজ করছি, অথবা শুধু পলিসিলিকন ইউজ করছি, অথবা শুধু ডিফিউশন লেয়ার ইউজ করছি। বাট সবগুলো যদি একত্রে ইউজ করি, কারণ আমাদের গেটের জন্য তো সবগুলো একত্রে থাকবে, মানে আমাদের মস টেকনোলজিতে ধরো জিনিসটা যদি এরকম হয়, ধরো এরকম একটা লেয়ার থাকলো যেখানে তোমার এটা হচ্ছে মেটাল 1, মেটাল 1 পলিসিলিকন, এখান থেকে শুরু হয়ে এই পুরাটাই হচ্ছে পলিসিলিকন, আর এটা হচ্ছে গেটের জন্য ডিফিউজড এরিয়া। এইভাবে যদি থাকে দেন আমরা কিভাবে বের করব তোমাদের হচ্ছে গেট ক্যাপাসিটেন্স, সেটা আমি একটু দেখাচ্ছি। তিনটা একসাথে, একটু আগে আমরা ইন্ডিভিজুয়ালি দেখলাম যে ইন্ডিভিজুয়ালি থাকলে সেটা কত হবে। ধরো এখানে দেয়া আছে মেটালের উইথ দেয়া আছে হচ্ছে 3 ল্যামডা, লেন দেয়া আছে 100 ল্যামডা, দেন এখানে হচ্ছে আমার পলিসিলিকনের এখান থেকে উইথ দেয়া আছে 4 ল্যামডা, এই এতটুকের উইথ দেয়া আছে 1 ল্যামডা, এতটুকু হচ্ছে 2 ল্যামডা, আবার এখান থেকে এতটুকু হচ্ছে 2 ল্যামডা। এরকম ভাবে বিভিন্ন লেয়ারিং করা আছে পলিসিলিকন, ডিফিউশন এরিয়া এবং হচ্ছে মেটাল 1। তাহলে আমাদের প্রত্যেকটা জায়গার, অর্থাৎ আমরা এখান থেকে যদি পলিসিলিকনেরটা বের করি,
আর মেটালেরটা বের করি, তাহলে আমাদের টোটাল এটা আমরা পেয়ে যাবো যে টোটাল গেট ক্যাপাসিটেন্স কত আসবে। মেটালের জন্য আমরা বের করতেছি, যেটা আমরা বলছিলাম যে রিলেটিভ এরিয়া কত আসবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গেট এরিয়া 4 মাইক্রোমিটার, সরি 4 ল্যামডা স্কোয়ার। এখানে দেখো তোমাদের হলো 2/2 গেটের জন্য হচ্ছে 2/2 ডিফিউজড এরিয়া থাকবে। আর এখানে লেন্থ দেয়া আছে হচ্ছে 100 ল্যামডা ইন্টু 3 ল্যামডা, তাহলে এটা হচ্ছে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 75 ল্যামডা। তাহলে মেটাল 1 এর জন্য হচ্ছে 75 ইন্টু 0.075, তার মানে আসবে হচ্ছে 5.625 ইন্টু ডেল্টা সিজি। পলিসিলিকনের জন্য কত আসবে, পলিসিলিকন এখান থেকে টোটাল, আগে আমাদের টোটাল লেন্থটা বের করতে, মানে টোটাল এরিয়াটা বের করতে হবে যে টোটাল এরিয়া কত। যেমন 4/4, দেখো আমার এতটুকু হচ্ছে পলিসিলিকনের একটা এরিয়া, তাহলে এই লেয়ারটা কনসিডার করতে হবে, দেন হচ্ছে এতটুকু কনসিডার করলেই হবে যে এতটুকু কত আছে। তাহলে এটা হচ্ছে 3 × 2, তাহলে দুইটা মাল্টিপ্লাই করলে আমার আসতেছে হচ্ছে 22 ল্যামডা স্কোয়ার, আর আমার স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার 4 ল্যামডা স্কোয়ার। তাহলে রেশিও নিলে আমি এখান থেকে পাচ্ছি পলিসিলিকন ক্যাপাসিটেন্স সমান হচ্ছে 0.55 সিজি। তাহলে একটা পেলাম আমরা হচ্ছে মেটাল ক্যাপাসিটেন্স 5.625 সিজি, তোমার হলো পলিসিলিকনের জন্য পাইছি 0.55 সিজি, আর গেট ক্যাপাসিটেন্স হচ্ছে 1 সিজি। এটা হচ্ছে দেয়াই আছে ওখানে টেবিলে, গেট ক্যাপাসিটেন্স কত হবে সেটা দেয়া আছে। তাহলে তিনটা যোগ করলে আমরা মেইনলি টোটাল ক্যাপাসিটেন্স পাবো 7.20 সিজি। এই ম্যাথটা এবং তোমাদের হচ্ছে বইতে আরেকটা ম্যাথ আছে যেটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, এই দুইটা ম্যাথ করলেই একটা পাওয়ার সম্ভাবনা থাকবে। এই ম্যাথটা কি বুঝা গেছে স্যার? জাস্ট মাথায় রাখতে হবে রিলেটিভ এরিয়া ডিভাইড বাই হচ্ছে, মানে রিলেটিভ এরিয়া বের করতেছি আমি হচ্ছে অ্যাবসলিউট এরিয়া দিয়ে ভাগ দিব, যে এরিয়াটা আমার দেয়া থাকবে। অ্যাবসলিউট এরিয়া সবসময় হচ্ছে তোমার বাই স্ট্যান্ডার্ড এরিয়া সবসময় হচ্ছে 4 ল্যামডা স্কোয়ার। বাকি মেটালের জন্য আমার 0.075, পলিসিলিকনের জন্য আমার হচ্ছে 0.1, আর সিজি এর জন্য 1 দেয়া আছে। ডিফিউজড এরিয়ার জন্য হচ্ছে 0.25। এই তিনটা ডাটা জাস্ট তোমাদের মনে রাখবে। তোমরা কি এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে হচ্ছে পরের বিষয় টাইম কনস্ট্যান্ট। আমরা টাইম কনস্ট্যান্ট বের করতাম ক্যাপাসিটরের, বলতে পারবা কেউ একজন, তোমাদের যেহেতু 4 টু শেষ দিকে। টাইম সাতটাও সমান আসছে। টাইম সমান হচ্ছে আরসি। তার মানে হলো আমি আর সি কে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে টাইম কনস্ট্যান্ট এই পাবো। তাহলে সেই ক্ষেত্রে গেটের জন্য আমরা হচ্ছে 1 সিজি ধরতে পারি। তাহলে এটা হচ্ছে 5 মাইক্রনের জন্য ওরা ক্যালকুলেট করে দেখাইছে, এটা আমাদের ক্যালকুলেশন লাগবে না, এখানে মেইনলি আমাদের লাগবে টাও সমান হচ্ছে আর সি যে আছে, অর্থাৎ আর এর ভ্যালু যা দেয়া থাকবে, সি এর ভ্যালু যেটা দেয়া থাকবে সেটা বসালেই তোমার টাও সমান আর সি চলে আসবে। দেন এই ইকুয়েশনটা আমরা বের করছিলাম গত ক্লাসে, মানে গত ক্লাসের আগের ক্লাসে, লাইভ ক্লাসে যখন আমরা ইকুয়েশন বের করছিলাম, টাও এইচডি সমান L² মাইক্রন ডিভাইড বাই ভিডিএস, ঠিক একইভাবে হচ্ছে আমরা পরের ইকুয়েশন গুলো বের করছি। আমি শুধুমাত্র এখানে ইকুয়েশন গুলা দিয়ে দিচ্ছি এই জন্য, একটু রিভিশন করার জন্য। দেন আমরা হলো স্টিক ডায়াগ্রামে যাব, যেমন আই ডিএসপি কিভাবে বিটা সমান এটা আসছে এটা আমরা দেখাইছিলাম। সেখান থেকে ভি এর ইকুয়েশন আই ডি, মানে আই টি ডিভাইড বাই সিএল আসছিল, সেখান থেকে আমরা টি বের করছিলাম। তারপর টাও আর বের করছিলাম, টাও সি ছিল, ফল টাইম এস্টিমেশন ছিল। এই জিনিসগুলো আমরা হচ্ছে আগে একবার বের করছিলাম মসের জন্য, সো সিমসের জন্য অলমোস্ট সেম। বাদ বাকি ইকুয়েশন গুলা তোমাদের হচ্ছে জাস্ট জানার জন্য যে গেট এরিয়া কিরকম হবে, এগুলা তোমাদের মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে যে কোন গেট ক্যাপাসিটেন্স কত হয় কিসের জন্য, জাস্ট ইকুয়েশন গুলা সব একত্রে করে দিচ্ছে আর কি। ইকুয়েশন গুলা এই ক্ষেত্রে একত্রে
থাকলো যে পাওয়ার কত হতে পারে, কারেন্ট ডেন্সিটি, যে সব হচ্ছে এই আগের মতোই, কিন্তু এখানে ফ্লো নাই, মানে হচ্ছে জাস্ট ইকুয়েশন গুলো একত্রিত করা। এগুলো দিয়ে আমরা ম্যাথ করবো না, তো এটাই বিষয় নাই তোমার, তোমাদের জানার জন্য। দেন আমরা আরেকটা জিনিস একটু দেখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্টিক ডায়াগ্রাম, আমাদের আরেকটা টপিক। এটা হলে আমাদের মোটামুটি থিওরিটিক্যাল সিলেবাস ভিএলএসআই এর জন্য শেষ হলো, আমরা আর বাড়াবো না। ওকে, স্টিক ডায়াগ্রামটা কি আসলে? স্টিক ডায়াগ্রাম মোটামুটি আমরা স্টিক ডায়াগ্রাম দিয়ে কি কাজ করি সেটা আমি একটু ব্রিফ করে নিই, দেন হচ্ছে তোমরা হলো স্টিক ডায়াগ্রামের অবজেক্টিভ কি বা ই কি সেটা আমরা দেখবো পরে। আমাদের হলো তোমার কুইক একটা হচ্ছে ডিজাইন করতে চাচ্ছি আমরা, যেমন হলো ড্র, সার্কিট ড্র করি না আমরা, যেমন তোমরা পিসপাইসে করছো, তারপর হলো প্রোটিয়াসে করছো, সার্কিট ড্র করে সিমুলেট করছো, মনে আছে? তো এইখানে এটা স্টিক ডায়াগ্রাম দিয়ে সিমুলেট করে না, স্টিক ডায়াগ্রাম দিয়ে তোমার হচ্ছে মেইনলি একটা সার্কিটকে বলো বা একটা মস ডিভাইসকে একটা ড্র করা হয় কিছু লাইন দিয়ে, এবং সেখানে দেখানো হয় আমার কোনটার সাথে কিরকম কানেকশন আছে, কিভাবে। এটা হচ্ছে যত দ্রুত ভিজুয়ালাইজ করার জন্য, একটা সার্কিটকে খুব দ্রুত ভিজুয়ালাইজ করলাম, কিন্তু সেখানে কিছু ইন্টারন্যাশনাল রুলস আছে বা কিছু সিস্টেম আছে, ওই রুলস গুলো ফলো করে আমাকে কোনটার জন্য কোন কালার, যেমন তোমার হচ্ছে আমি পলিসিলিকনের জন্য কি কালার ইউজ করব, ডিফিউজড এরিয়ার জন্য কি কালার ইউজ করবো। নর্মালি পলিসিলিকনের জন্য ইয়েলো ইউজ করা হয়, ডিফিউজড এরিয়ার জন্য গ্রিন কালার ইউজ করা হয়, মেটালের জন্য ব্লু, তারপর হচ্ছে পিমস ডিফিউশনের জন্য রেড, তারপর কন্ট্যাক্টের জন্য ব্ল্যাক ডট। আমরা সবগুলোই দেখবো একটা একটা করে। এটা মেইনলি দরকারটা হচ্ছে ফার্স্ট সার্কিট ভিজুয়ালাইজেশন, একটা সার্কিটকে ভিজুয়ালাইজ মানে দ্রুত গতিতে করার জন্য স্টিক গুলো ড্র করা হয়। তারপর হচ্ছে ইফিসিয়েন্ট এরিয়া এস্টিমেশন, যে কতটুকু এরিয়া আমাদের লাগতে পারে একটা সার্কিট ড্র। আমি যখন পিসিতে তোমার হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করতেছি, পিসিবি ডিজাইন করতেছি, তখন আমাদের কতটুকু এরিয়া লাগতে পারে সেটা একটু আইডিয়া পাওয়া যায়। তারপর হচ্ছে কোনো ডিবাগিং যদি দরকার হয় সেটা একটা ই থাকে, এবং একটা ম্যানুয়াল লে আউট যে তোমার আসলে কি কি জিনিস লাগবে এখানে সার্কিট ড্র করার জন্য। তো আমরা যখন এই মানে স্টিক ডায়াগ্রামটা শিখবো, সেখানে আমরা জানতে পারবো টু নো হোয়াট ইটস মিন্ট বাই স্টিক ডায়াগ্রাম কি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপাবিলিটিস অ্যান্ড লিমিটেশনস অফ স্টিক ডায়াগ্রাম, টু লার্ন হাউ টু ড্র স্টিক ডায়াগ্রামস ফর এ গিভেন মস সার্কিট। এবং এটার আউটকাম হচ্ছে at the end of this lecture we will be able to draw the stick diagram for simple MOS circuit. Okay, VLSI design aims to translate circuit concepts onto silicon. এটা আমরা সবাই জানি। Stick diagrams are a means of capturing topography, layer information, মানে প্রত্যেকটা জিনিসের ইনফরমেশনটা ক্যারি করবে স্টিক ডায়াগ্রাম দিয়ে। স্টিক ডায়াগ্রাম কনভে লেয়ার ইনফরমেশন থ্রু কালার কোডস, যেরকম আমি বললাম পলিসিলিকনের জন্য গ্রিন, তারপর হচ্ছে ডিফিউজড এরিয়ার জন্য এক এক কালার, acts as an interface between symbolic circuit and the actual layout. ধরো আমার এরকম একটা মস দেয়া আছে, বা এটাকে আমরা কি বলি, কি মস এটা কেউ বলতে পারবা? দেখে, এটা সিমস না পিমস? সিমস স্যার। হ্যাঁ, সিম এটা এটা সি না পি নাকি এনমস, কোনটা? এনমস স্যার। এনমস, ঠিক আছে, কারণ সি হচ্ছে দুইটা মিলে। তাহলে এরকম যদি একটা এনমস থাকে, সেই এনমসটাকে আমরা স্টিক ডায়াগ্রামে এরকম একটা স্টিক দিয়ে ড্র করে দিতে পারি, যেখানে এন বাই এন ডিফিউজড লেয়ার থাকবে, আর এরকম একটা তোমার হচ্ছে পি লেয়ার থাকবে। অর্থাৎ আমরা যেরকম ওয়েল তৈরি করতাম একটা সাবস্ট্রেটের উপর, যেমন এখানে হচ্ছে তোমরা বললে এটা হচ্ছে এন মস, তাহলে এটার চ্যানেল হচ্ছে এন আর সাবস্ট্রেট হচ্ছে পি। তাহলে এখানে সাবস্ট্রেটটা গ্রিন লাইন দিয়ে দেখাচ্ছে, চ্যানেলটা হচ্ছে সরি, চ্যানেলটা এন দিয়ে দেখাচ্ছে গ্রিন, আর সাবস্ট্রেটটা হচ্ছে পি দিয়ে দেখাচ্ছে। এরকম যদি একটা সিমস থাকে, তাহলে সিমস কে আমরা কিভাবে ড্র করব, এরকম স্টিক ডায়াগ্রাম দিয়ে ড্র করবো। আমার প্রত্যেকটা রুল দেখলে আরো ক্লিয়ার হবে। অর্থাৎ এটার স্টিক ডায়াগ্রাম হচ্ছে এটা, এটার মানে নর্মাল গ্রাউন্ড এইভাবে দেখানো যায় মেইনলি হচ্ছে, আসলে এভাবে বোল্ড করে তো ড্র করা টাফ, তো সেই জন্য আসলে আমরা ড্র করি এখানে। এবং প্রত্যেকটার জন্য আমার আলাদা কালার কোড আলাদা, যে এটা কি কালার, এটা এই কালার হবে। তারপরে এই ব্ল্যাক ডট দিয়ে আমরা কানেকশন বুঝাবো কোন কোন জায়গায়, যেমন এখানে একটা কানেকশন আছে, এই যে এখানে একটা কানেকশন আছে, এখানে একটা কানেকশন আছে,
এই জায়গায় আর একটা কানেকশন আছে, সরি এই দুটাতে একটা কানেকশন আছে, দেন আবার এই জায়গায় একটা কানেকশন আছে। এই কানেকশন গুলো হচ্ছে আমরা ব্ল্যাক ডট দিয়ে দেখি। আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রত্যেকটার দেখাচ্ছি, রুলস গুলো দেখাচ্ছি, তাহলে এটা তোমাদের জন্য সিম্পলিফাই হবে। স্যার স্টিক ডায়াগ্রাম যদি এক্সামে আসে এভাবে কি কালার আলাদা করে দিতে হবে? হ্যাঁ, এরকম কালার আলাদা করে দিতে হবে, নাহলে বুঝবো কিভাবে যে এটা তুমি ঠিক মতো বুঝছো। কারণ এইটা তুমি হচ্ছে এইভাবে ড্র করলেই তো এটা হয়ে যাবে, তাই না? বরঞ্চ এটার থেকে এটা ড্র করা আরো সহজ না? তাই একটা কালার দিয়ে যদি করো, আরেকটা কাজ করা যায়, যদি কারো কালার না থাকে সে মার্ক করে দিতে পারে যে এটা ব্লু, এটা রেড, এটা গ্রিন। বুঝতে পারছো? এরকম তো নাও হইতে পারে যে তার কাছে কালার পেন্সিল নাও থাকতে পারে। আর এমনি স্যার রেড কালার কি অ্যালাউড? হ্যাঁ, রেড কালার ইউজ করা কি স্যার অ্যালাউড? কেন এলাও না হইলে তোমার স্ট্রিক ডায়াগ্রাম তুমি ড্র করবে কিভাবে? মানে বুঝি না তোমাদের কেন এটা মনে হয়েছে যে এলাও না। রেড কালার দিয়ে লেখা এলাও, তোমরা কোথাও লিখতে পারবা। আচ্ছা, এখানে আসলে কি কি দিবে আমাদের? ডাজ শো অল কম্পোনেন্টস, তারপরে ইট শোজ রিলেটিভ প্লেসমেন্ট অফ কম্পোনেন্ট, কোনটার পর কোনটা প্লেস করা হবে, গোজ ওয়ান স্টেপ ক্লোজার টু দ্য লেআউট, হেল্পস প্ল্যান দ্য লেআউট অ্যান্ড রাউটিং। সহজভাবে আমরা বলতে পারি স্টিক ডায়াগ্রাম ইজ এ কার্টুন অফ দ্য লেআউট। আমরা যেরকম একটা মানুষের কার্টুন যেরকম আঁকা হয়, এরকম একটা কার্টুন। কিন্তু এটা শো করে না যে এক্সাক্ট প্লেসমেন্ট অফ কম্পোনেন্টস, অর্থাৎ এক্স্যাক্টলি আমার কোন সাইজে কি প্যারামিটারে যাচ্ছে সেগুলো শো করবে না। ট্রানজিস্টর সাইজ শো করবে না, ওয়্যার লেন্থ কত হবে, ওয়্যার উইড কত হবে, টাপ বাউন্ডারিজ মানে যে ওয়েল বাউন্ডারিজ আছে সেগুলা কিরকম তোমার হবে, এনি আদার ফ্লো। মেইন কথা হচ্ছে স্ট্রিক ডায়াগ্রাম আসলে তুমি এক্সাক্ট মেজারমেন্টের জন্য না, এটা আমরা হচ্ছে এক্সাক্ট যেরকম ধরো একটা বিল্ডিং, একটা আউটলুক দেখে আমরা বলতে পারি না যে এটা কিরকম হবে। কিন্তু তুমি যখন প্রিসাইজ ডিজাইনে যাবা বিল্ডিং এর ভিতরে, মানে ধরো একটা বিল্ডিং এর ছবি দেখে তুমি বুঝতে যাচ্ছ যে বিল্ডিংটা কিরকম হবে, কিন্তু ওই ছবিতে তো তোমার বা ওই ড্রয়িং ছবিতে তো কিন্তু তোমার এক্সাক্ট কতগুলা ইট লাগবে কি লাগবে এগুলো কিন্তু দেয়া থাকে না। দেয়া থাকে তোমার হচ্ছে লেয়ার বাই লেয়ার, যে ড্রয়িংটা থাকে সেটাতে, তাই না? এইখানে আসো এবার হচ্ছে কালার কোডটা কি থাকবে। ধরো মেটালের জন্য আমার এই ব্লু কালার ড্র করতে হবে, পলিক্লিস্টার মানে পলি সিলিকন যেটা আছে সেটার জন্য রেড, তারপর ডিফিউজড এরিয়ার জন্য গ্রিন, তারপর হচ্ছে মানে এন ডিফিউজডের জন্য গ্রিন, আর পি ডিফিউজডের জন্য হচ্ছে আমার এই ওয়েল তৈরি করতে মানে যেই, সরি পি ডিফিউজডের জন্য এটা কি কালার, অরেঞ্জ না বাদামি? তোমার কালার চিহ্ন তো নাকি? এটা কি কালার বলো তো? স্যার ব্লু কোনটা? রেড গ্রিন ক্লিয়ার তো, তাই না? এটা কি কালার? হুম, কেউ বলতে পারবে না এটা কি কালার? স্যার কোনটা পয়েন্ট করতেছেন স্যার? এই যে লাস্টেরটা, লাস্টেরটা কি কালার? অরেঞ্জ স্যার। অনেকটা অরেঞ্জের মতো, এটা না? অরেঞ্জ, অরেঞ্জই হবে, কিন্তু অরেঞ্জ এক্স্যাক্টলি এরকম না। এটা আসলে তোমার কালার আমারও হচ্ছে একটু মাঝে মাঝে গরমে লেগে যায়, এটা কি কালার বলে? স্যার একটু ব্রাউন হবে এটা। কি হবে এটা? একটু ব্রাউন মনে হয় স্যার এটা। ব্রাউন, জি লাইট স্যার। ব্রাউন? জি স্যার এটা মনে হচ্ছে হইতেছে। হ্যাঁ, লাইট ব্রাউন হতে পারে। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার দ্য কালার ইজ, মেটালের জন্য আমরা ব্লু ইউজ করব, পলি সিলিকনের জন্য হচ্ছে রেড, এন ডিফিউজড এর জন্য হচ্ছে গ্রিন, আর হচ্ছে পি ডিফিউশনের জন্য এরকম বাদামি টাইপের ইউজ করি। ওকে, তাহলে আমরা একটা ড্র করি বা রুলগুলো দেখি। ওকে, রুল নাম্বার 1 হচ্ছে when two or more sticks of the same type cross or touch each other that represents electrical contact.
অর্থাৎ ধরো ব্লু রেড যদি এরকম ভাবে ক্রস করে, তার মানে হচ্ছে এখানে আর তোমার কন্টাক্ট দেখানোর দরকার নাই যে এখানে একটা কন্টাক্ট আছে। এটা বুঝাই যাচ্ছে যে একটা আরেকটার সাথে কানেক্টেড। 1 নম্বর রুল বুঝা গেছে, যে আমাদের আলাদা করে ব্ল্যাক ডট দেওয়ার দরকার নাই, এখানে আমরা বুঝতেই পারতেছি যে একটা আরেকটার সাথে কানেক্টেড অলরেডি হয়ে গেছে। তাহলে রুল নাম্বার 1 হচ্ছে যখন দুইটা একটা আরেকটাকে ক্রস করে তার মানে হচ্ছে তারা ইন্টারনালি দে আর কানেক্টেড। রুল 2 হচ্ছে when two or more sticks different types of color যদি থাকে, তার মানে হচ্ছে যে এখানে কোনো ইলেকট্রিক্যাল কন্টাক্ট নাই। বাট যদি ইলেকট্রিক্যাল কন্টাক্ট থাকে তখন তোমাকে হচ্ছে এরকম ব্ল্যাক ডট দিয়ে বুঝাইতে হবে। এটা মানে হচ্ছে ইলেকট্রিক্যাল কন্টাক্ট আছে, এইটা মানে হচ্ছে এই দুইটার মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কন্টাক্ট নাই। এটাতে ইলেকট্রিক্যাল কন্টাক্ট নাই, এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল কন্টাক্ট আছে। বুঝতে পারছো? তাহলে 1 হচ্ছে যদি সেম কালার একটা আরেকটাকে ক্রস করে তাহলে তাদের মধ্যে অবশ্যই ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট আছে। আর যদি ডিফারেন্ট কালার একটা আরেকটাকে কন্ট্যাক্ট মানে করে তাহলে হচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের কন্ট্যাক্ট নাই। যদি কন্ট্যাক্ট থাকে সেটা আমাদের ব্ল্যাক ডট দিয়ে দেখাই দিতে হবে যে হ্যাঁ এদের মধ্যে কন্ট্যাক্ট আছে। আর যদি না থাকে কোনো ব্ল্যাক ডট তার মানে হচ্ছে একটা আরেকটার মধ্যে কোনো কন্ট্যাক্ট নাই। রুল 3 হচ্ছে when a poly cross diffusion it represents a transistor. পলি যদি ক্রসেস করে ডিফিউশনকে তার মানে হচ্ছে এটা ট্রানজিস্টর রিপ্রেজেন্ট করে। তোমরা হচ্ছে আগের ইসে যাও, এটা হচ্ছে তোমার পলি পলিসিলিকনের কালার রেড। দেখো ডিফিউজড এর কালার হচ্ছে গ্রিন অথবা বাদামি, মানে পি ডিফিউজড হলে বাদামি, নর্মাল ডিফিউশন এন ডিফিউশন হলে গ্রিন। এখন এই রেডটা যদি এটাকে ক্রস করে তার মানে হচ্ছে এটা একটা ট্রানজিস্টর রিপ্রেজেন্ট করে। এই রেডটা দুইটার যে কোনো একটা যদি ক্রস করে তাহলে সেটা হচ্ছে কি ডিনোট করে, একটা ট্রানজিস্টরের সিম্বল ডিনোট করে। তাহলে 3টা রুলস পাইলাম। একটা হচ্ছে যদি সেম কালার একটা আরেকটাকে ক্রস করে তাহলে কোনো ধরনের ইলেকট্রিক্যাল কন্টাক্ট আছে। যদি ডিফারেন্ট কালার একটা আরেকটাকে ক্রস করে কোনো ধরনের ই নাই। কিন্তু গ্রিন রেডকে অথবা বাদামি রেডকে যদি ক্রস করে তার মানে হচ্ছে এটা হলো এই সিম্বলটা হলো ট্রানজিস্টরের সিম্বল। সেটা এরকম ডট দেয়া থাকুক বা না দেয়া থাকুক, if contact is shown then it is not a transistor, sorry, যদি ব্ল্যাক ডট দেয়া থাকে তাহলে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে কানেকশন আছে, ট্রানজিস্টর না। যদি ব্ল্যাক ডট দেয়া না থাকে তাহলে তারা হচ্ছে ট্রানজিস্টর। অর্থাৎ এই সিম্বলটা হচ্ছে ট্রানজিস্টরের, এই সিম্বলটা হচ্ছে ট্রানজিস্টরের, আর এটা হচ্ছে নর্মাল কন্টাক্ট বোঝাচ্ছে যে একটা আরেকটার সাথে কন্টাক্ট আছে। কোনো ট্রানজিস্টরের সিম্বল মানে সিম্বল বোঝাবে না। তাহলে রুল 1 হচ্ছে তোমার, আমি আবার রিপিট করতেছি, রুল 1 হলো যদি সেম কালার একটা একটাকে ক্রস করে তার মানে হচ্ছে তাদের মধ্যে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট আছে। যদি ডিফারেন্ট কালার একটা একটাকে কন্ট্যাক্ট মানে ক্রস করে তার মানে হচ্ছে তাদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট নাই। আর যদি পলিসিলিকন এবং তোমার হচ্ছে ডিফিউশন লেয়ার একটা একটাকে ক্রস করে তাহলে সেটা হচ্ছে সিম্বল হলো ট্রানজিস্টর। যদি তাদের মধ্যে ব্ল্যাক ডট থাকে অর্থাৎ ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকে তাহলে তারা মানে তোমার হচ্ছে ইসের সিম্বল না। আরেকটা রুলস আছে 4টা। In CMOS, a demarcation line is drawn to avoid touching a P diffusion and N diffusion. All PMOS must lie on one side and line and NMOS in other side. আর PMOS গুলো এক সাইডে থাকবে, NMOS টা আদার সাইডে থাকবে। যেমন এরকম একটা লাইন দিয়ে হচ্ছে আমরা PMOS এবং NMOS কে আলাদা করব, যেটা এই এক পাশে সবগুলা পিমস থাকবে আর এক পাশে হচ্ছে সবগুলো এনমস থাকবে। যেরকম আমরা হচ্ছে সিমস ইনভার্টার দেখাইছিলাম, মনে আছে তোমাদেরকে? জি স্যার। জি স্যার। তখন আমরা পিমস গুলো এক জায়গায় রাখছিলাম, এনমস গুলো এক জায়গায় রাখছিলাম না? জি স্যার। ঠিক একই ভাবে বা নয়ন গেট দেখাইছিলাম, যখনই যেটা দেখাইছিলাম সেটার ক্ষেত্রে, বা হ্যাঁ ন্যান্ড গেট, নর গেট, অর গেটের ক্ষেত্রে তোমার হচ্ছে
পিমস গুলাকে মানে যাতে আমরা অপারেশন গুলো ক্লিয়ারলি বুঝি, এক পাশে রাখি, তাহলে এই ডিমার্কেশনের এক পাশে হচ্ছে পিমস গুলা থাকবে, আরেক পাশে হচ্ছে এনমস গুলা থাকবে। এই মোটামুটি 4টা রুলস দিয়ে আমরা ড্র করতে পারি। যেমন এটা হচ্ছে বেসিক্যালি ড্র করতেছি, 2টা ব্লু লাইন নিয়ে নিব। তাহলে এটা কি কি হচ্ছে দেখো, এই জায়গাটা কি, একটা ট্রানজিস্টর, এই জায়গাটা কি, একটা হ্যাঁ, ট্রানজিস্টর। এবং এখানে বোঝা যাচ্ছে যে আমার এই ডিমার্ক একটা সিমস ড্র করতেছি, যেটার দুই পাশে হলো ক্লিয়ার করে নিই, পরে ইসে করতে হবে স্লাইডটা নেই তাহলে হচ্ছে। আমরা ড্র করার সময় এভাবে কন্টাক্ট গুলা ড্র করবো আগে, দেন পিমস ড্র করলাম, এনমস ড্র করলাম, দেন কন্টাক্ট গুলা তাহলে যে কোনটার সাথে কোনটা কি কন্টাক্ট থাকবে। তাহলে এইটা আসলে এই বেসিক্যালি বাম পাশেরটা বোঝাচ্ছে টোটালি একটা সিমস, বুঝতে পারছো? যেটার উপরে আছে পিমস, নিচে হচ্ছে এনমস। তোমার হলো এই রেডটা হলো কি দেয়া আছে, এই রেডের এই পাশে হচ্ছে গেট দেয়া আছে। তাহলে এই একটা আইডিয়া আমরা পাই এরকম ভাবে একটা স্টিক ডায়াগ্রাম থেকে, যে এটা একটা সিমস, কোন পাশে পিমস আছে কোন পাশে এনমস আছে, এই একটা আইডিয়া পাওয়া যায় জাস্ট। যেমন এরকম যদি একটা তোমার নর গেট থাকে, তাহলে সেটা ড্রয়িং এরকম ভাবে করা যায় না। দেন এরকম যদি একটা কমপ্লিকেটেড গেট থাকে, সেটার ক্ষেত্রে এরকম একটা ড্রয়িং করা যাবে। তো আমাদের হচ্ছে সিমস এটা শিখলেই মোটামুটি হবে। তাহলে আমরা যদি সামারাইজ করি, আমরা কি কি শিখলাম, যে হোয়াট ইজ স্টিক ডায়াগ্রাম, হোয়াই স্টিক ডায়াগ্রাম নিড, দেন কনভেনশন রুলস কি কি দরকার আমাদের, এবং স্টিক ডায়াগ্রাম তোমাদের ড্র করা। তোমরা হচ্ছে এই মানে দুইটা জিনিস অবশ্যই দরকার, ড্র দ্য স্টিক ডায়াগ্রাম ফর 2 ইনপুট সিমস ন্যান্ড গেট, এবং ড্র দ্য স্টিক ডায়াগ্রাম ফর এ পি পাস বা পাস ট্রানজিস্টরস। এটা না হইলেও অ্যাটলিস্ট উপরেরটা তোমাদের দরকার, ড্র দ্য স্টিক ডায়াগ্রাম ফর 2 ইনপুট সিমস ন্যান্ড গেট। এটা আর হচ্ছে এই ডায়াগ্রাম, অর্থাৎ সিমস এর স্টিক ডায়াগ্রামটা কি হবে এইটা। পরীক্ষা কি থাকতে পারে আপনারা কি বুঝছেন এই স্টিক ডায়াগ্রাম থেকে? তোমরা কি বুঝছো যে পরীক্ষা কি থাকতে পারে? এই ম্যাথ আর স্টিক ডায়াগ্রাম গুলা শুধু স্টিক ডায়াগ্রাম থেকে কি কি কোশ্চেন পরীক্ষা থাকতে পারে? ইকুয়েশন থেকে স্টিক ডায়াগ্রাম লেখা, হুম, ইকুয়েশন থেকে স্টিক ডায়াগ্রাম। ইকুয়েশন থেকে স্টিক ডায়াগ্রাম। আচ্ছা, আর কারো আর কে কি কি বুঝছো বলো তো একটু। তোমাদের 24 জন টোটাল জয়েন করছে, 24 জন অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, এত প্রেশার নেওয়ার দরকার নেই। তোমরা হচ্ছে তোমাদের একটা দিব আমি, অ্যাসাইনমেন্টের মতো ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকে আসবে। সো প্রেশার নেওয়ার কিছু নেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের থিওরিটিক্যাল আলোচনা ভিএলএসআই এর জন্য। আমরা ক্যাডেন্স সফটওয়্যার দিয়ে আহ, মানে হয়তো 2টা বা 3টা ল্যাব ক্যাডেন্স সফটওয়্যারে দেখলেই এনাফ। সেটাও আমরা অনলাইনে দেখে ফেলবো। সেটা হচ্ছে তোমাদের সুইটেবল টাইম অনুযায়ী, এর পরেও করতে পারো, কোনো সমস্যা নেই, বা বন্ধেও করতে পারো, তোমাদের যখন সুবিধা হবে, আমার কোনো প্রবলেম। বুঝতে পারছি। বাট থিওরি পড়া তোমরা এখন থেকে শুরু করে দাও। আমি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা 12 তারিখ দিয়ে দিব, 12 তারিখ অপু আমাকে একটু নক দিও, 12 তারিখ আমি অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা দিয়ে দেবো। জি স্যার, আমি আপনাকে নক দেবো স্যার। স্যার ল্যাব ক্লাস স্যার মনে হয় স্যার এখনই করে ফেলা স্যার, পরে স্যার আবার পিএল শুরু হয়ে যাবে ঈদের পর। তোমাদের পিএল কবে থেকে? পিএল আসলে নির্দিষ্টভাবে বলা নেই, তারপর ঈদের পরের থেকে পরীক্ষা যতটুকু শুনছি এপ্রিলের 25 তারিখ শুরু হবে আর কি। এপ্রিলের 25 তারিখ পরীক্ষা তোমাদের? জি স্যার। এত দেরি কেন? আমি তো ভাবছি যে এটা পরে শুরু। তোমরা আর এখন কি চিন্তা করো? এপ্রিলের 17 তারিখ শুরু হওয়ার কথা, কিন্তু স্যার কি জানি স্যার লেট, এখনো পর্যন্ত অনেক মানে পরীক্ষার ফি নেওয়া হয় নাই,
এরপরে ফর্ম ফিল আপ আচ্ছা আমি আচ্ছা শুনছি আর কি একজন স্যারের কাছ থেকে এই জন্য। যাক কি আর করার, আমরা যত তাড়াতাড়ি শেষ করতে চাইছিলাম। অবশ্য তোমাদের থিসিস মনে হয় এখনো বাকি অনেকের, তো সেই ক্ষেত্রে একটু সময় লাগবে। হ্যাঁ এবার আচ্ছা তাহলে আমরা হচ্ছে, তোমরা একটু আলোচনা করো, আমি হচ্ছে ল্যাবটা নিতে পারবো 12 তারিখের পর, যে কোনো দিন তোমাদের সুবিধা মতো। ওকে, জাস্ট একটু আলোচনা করে নিলি আমাকে 1 ঘন্টা করে 3 ঘন্টার সময় দিলেই হবে, বা হয়তো একটু বেশি লাগতে পারে। ঠিক আছে স্যার, তাহলে আমি আগে হচ্ছে থিওরি কোশ্চেনটা দেই, আপনাদের সরি অ্যাসাইনমেন্টটা দেই। সিলেট গিয়ে আমি একটু সিলেটে নাই তো, তাহলে আজ পর্যন্ত। ওকে, ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।